পাইল ড্রাইভ করার জন্য নির্দিষ্ট স্থানে পাইল ড্রাইভিং রিগ প্লেস করতে হবে এবং রিগটি ভার্টিক্যাল আছে কিনা তা চেক করতে হবে। অতঃপর পাইলটির প্রথম অংশ ড্রাইভ করে রিগের সাথে আটকানো হয়। পাইলটি ট্রান্সপোর্ট করে রিগে বসানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন পাইলটির কোনো ড্যামেজ না হয়। পাইলটি প্লেস করার পর এটি পুরোপুরি সেন্টারে আছে কিনা তা চেক করতে হবে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে পাইলটির কোন অংশ ধরে পাইলটি উঠানো হবে তা ডিজাইন ইঞ্জিনিয়ার উল্লেখ করে দেবেন। অন্য কোনো স্থানে ধরে উঠানো হলে পাইলটি ফ্লেক্সারার লোডে ফেল করতে পারে। রিগে প্লেস করার পর পাইলটির মাথায় ডলি পরানো হয়। ডলির ভেতরে ড্যাম্পিং ম্যাটেরিয়াল হিসেবে নারকেলের ছোবড়া ব্যবহার করা হয়ে থাকে। ডলিটি রিগের সাথে এমনভাবে আটকানো থাকে যেন পাইলটি সরে যাওয়ার কোনো সুযোগ না থাকে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে রিগে পাইল প্লেস করার পূর্বে পাইল শু ভালোভাবে চেক করে নিতে হবে। যদি পাইল শুতে এরূপ বর্ধিত কোনো অংশ থাকে তবে তা অবশ্যই ভেঙে ফেলতে হবে, কারণ এর ফলে পাইলটি বেশি এরিয়া নিয়ে ভিতরে ঢুকবে এবং স্কিন ফ্রিকশন অনেক কমে যাবে। এছাড়া এর ফলে পাইলটি মিসগাইডেডও হতে পারে। পাইল প্লেস করার পর হ্যামারটি রিগে প্লেস করা হয়। এখানে উল্লেখ্য যে হ্যামারের ওজন যত কম হবে ড্রাইভ করার জন্য ভাইব্রেশন তত বেশি হবে। তাই হ্যামারের ওজন সঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করে নিতে হবে। হ্যামারের ওজন যে সকল বিষয়ের ভিত্তিতে নির্ধারণ করতে হবে সেগুলো হলো পাইলের ওজন, পাইল ড্রাইভ করার জন্য কী পরিমাণ এনার্জি প্রয়োজন এবং কী ধরনের মাটিতে পাইল ড্রাইভ করা হচ্ছে। হ্যামার প্লেস করার পর পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়। এখানে খেয়াল রাখতে হবে যেন হ্যামারের হাইট অফ ড্রপ সঠিক থাকে। প্রথম অংশ ড্রাইভ করা হয়ে গেলে একইভাবে দ্বিতীয় অংশ প্লেস করা হয়। এ সময় প্রথম অংশের ছিদ্রের ভেতর দ্বিতীয় অংশ থেকে বের করে রাখা রড ঢুকে যায় এবং পাইলের দুটি অংশের চারদিকে স্টিল অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করে দেওয়া হয়। এই জয়েন্টের কাজটি খুব সতর্কতার সাথে করতে হবে, কারণ কোনো কারণে যদি জয়েন্ট ছুটে যায় তবে পাইল ড্রাইভ করা সম্ভব হবে না। অতঃপর দ্বিতীয় অংশটি ড্রাইভ করে পাইলটির ড্রাইভিং কমপ্লিট করতে হবে। পাইল ড্রাইভ করার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পাইল ড্রাইভিং করার জন্য রিগ মেশিনটি দুটি পাইপের উপর সেট করা হয়। এই পাইপ দুটোকে অবশ্যই রিজিড একটা ফাউন্ডেশনের উপরে রাখতে হবে। যদি কোনো কারণে পাইপ দুটি উঁচু নিচু হয়ে যায় তবে পুরো রিগটি বাঁকা হয়ে যাবে। আর একবার যদি পাইল বাঁকা হয়ে প্রবেশ করে তবে সেটিকে আর ঠিক করা যায় না। তাই রিগ প্লেসমেন্ট পাইল ড্রাইভিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ডলিটি পাইল হেডে খুব ভালোভাবে ফিট করতে হবে যেন হ্যামারের পুরো ইম্প্যাক্টটি ডলিটির পুরো সারফেসে এসে পড়ে। এখানে খেয়াল রাখতে হবে যেন ডলিটি পুরোপুরি হরিজন্টাল থাকে। ডলিটি কাত হয়ে গেলে পাইলের হেড ড্যামেজ হয়ে যাবে। শেষ 5 ফুট পর্যন্ত ড্রাইভ করতে কতগুলো ব্লো প্রয়োজন তা নোট করতে হবে। শেষ 1 ফিট ড্রাইভ করতে যতগুলো ব্লো প্রয়োজন তাকে সেট বলা হয়। ডিজাইন ইঞ্জিনিয়ার পাইলের সেট কত তা উল্লেখ করে দেবেন। সেট যদি কম পাওয়া যায় তবে তা অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে জানাতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রিকাস্ট পাইল করার জন্য প্রথমে নির্দিষ্ট ডাইমেনশন এবং লেন্থের পাইল কাস্ট করে নেওয়া হয়। অতঃপর পাইলটিকে নির্দিষ্ট স্থানে ড্রাইভ করে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। পাইলের কংক্রিটিং মাটির ওপরে হয় বলে এর কোয়ালিটি মেনটেন করা সহজ। তবে প্রিকাস্ট পাইল ড্রাইভ করার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। এছাড়া পাইল ড্রাইভ করার সময় ভাইব্রেশন হয় বলে ঘনবসতিপূর্ণ জায়গাতে এ ধরনের পাইল ফাউন্ডেশন করা উচিত নয়।
পাইল লেন্থ যদি অনেক বেশি হয় তবে তা একবারে ড্রাইভ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে পাইলটিকে 2 ভাগে ভাগ করে পরপর ড্রাইভ করা হয়। এ ধরনের পাইলকে স্প্লাইস পাইল বলা হয়। পরবর্তী ফুটেজগুলোতে আমরা স্প্লাইস পাইলের কংক্রিটিং এবং ড্রাইভিং প্রসেস দেখব। প্রিকাস্ট পাইল করার জন্য শুরুতে নির্দিষ্ট ডাইমেনশনে স্টিল কেস প্রস্তুত করে ফর্মের ভেতরে প্লেস করা হয়। পাইলটি যেদিক দিয়ে মাটিতে প্রবেশ করবে সেদিকটি চোখা রাখা হয়। এটিকে পাইল শু বলে। পাইল শুয়ের স্থানে স্টিল ক্যাপ পরানো হয়। পাইলের যেদিকে হ্যামারিং হবে তাকে পাইল হেড বলা হয়। এখানে অ্যাডিশনাল রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। পাইল হেডে মিনিমাম 2 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। যদি কোনো রড বাইরে বের হয়ে থাকে তবে হ্যামার সরাসরি রডে আঘাত করবে এবং পুরো লোড পাইলে ট্রান্সফার হয়ে যাবে এবং পাইলটি ফেটে যাবে। স্প্লাইস পাইলের ক্ষেত্রে পাইলের 2টি অংশের জয়েন্ট রাখার জন্য এ ধরনের টুল ব্যবহার করা হয়ে থাকে। এটা এই ইউটা দেখতেছেন, এটা হলো এই ক্যাপটাকে, এটা হলো 2টা পার্ট, এটা হলো লোয়ার পার্ট, এটা হলো আপার পার্ট। 2টা পার্ট 2 পাইলের সঙ্গে থাকে, 2 পাইলের সঙ্গে যাবে। তো এই পাইলের সঙ্গে এই ক্যাপটাকে ধরে রাখার জন্য হলো এই ইউটা ইউজ করা হচ্ছে। 2টা ইউ ওই পার্টও ওইটার সঙ্গে আছে। এটা হলো আসলে 2টা হোল রাখার জন্য 2টা পাইলের মধ্যে, যেন যখন পাইলটা আমার আসবে উপরে, নিচেরটা তো আগে ড্রাইভ করা হবে আর উপরেরটা যখন এখানে বসানো হবে তখন এই 2টা রড, এই যে এই 2টা দেখতেছেন, এইটা এবং এইটা, এই 2টা রড উপরের পাইলের মধ্যে এমবেডেড থাকবে। কিন্তু এটা এই হোলের মধ্যে ঢুকে যাবে নিচের পার্টের সঙ্গে। তো এটা রাখা হয়েছে শুধু ওই সেন্টারটাকে ঠিক রাখার জন্য। সেন্টার ঠিক না থাকলে হবে কি, পাইল যদি সরে যায় কোনো কারণে, এমন দেখা গেছে যে স্প্লাইস পাইলের জোড়া ছুটে 2টা আলাদা হয়ে গেছে, 2টা একটার পাশ দিয়ে চলে গেছে, যার জন্য এইটাকে রাখা হয়, এইটাকে সেন্টারে রাখার জন্য। ফর্মের ভেতরে স্টিল কেসটি বসানোর পর পাইলের কংক্রিটিং করা হয়। পাইল হেডে হ্যামারিং করা হয় বলে এখানে রিচার কংক্রিট ব্যবহার করা হয়, অর্থাৎ সিমেন্টের পরিমাণ বেশি দেওয়া হয়। কংক্রিটিং হয়ে যাওয়ার পর কংক্রিট পাইলগুলোকে স্ট্যাক করে রাখা হয়। এ সময় পর্যাপ্ত সময় পর্যন্ত পাইলগুলোকে কিউরিং করতে হবে। পাইলের কংক্রিটিংয়ের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো, অনেক সময় একদিক থেকে কংক্রিটিং করে আসতে আসতে প্রিকাস্ট পাইলে পানি জমে যায়। এজন্য পাইলের 2 প্রান্ত থেকে কংক্রিটিং শুরু করে মাঝখানে এসে শেষ করতে হবে। অত্যন্ত সতর্কতার সাথে কংক্রিটিংয়ের কাজ করতে হবে যেন সেগ্রিগেশন না হয়, পুরো কংক্রিটিংটি যেন হোমোজিনিয়াস হয়। স্প্লাইসিং পাইলের ক্ষেত্রে স্প্লাইসটি খুব সাবধানতার সাথে করতে হবে যেন 2টি পাইলের অ্যালাইনমেন্ট সঠিক থাকে। 2টি পাইলের অ্যালাইনমেন্ট যদি সঠিক না থাকে তবে পাইল ড্রাইভ করা সম্ভব হবে না। পাইল শুয়ের জায়গাটিতে স্ট্রেস কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। এই জায়গাতে সবগুলো রড একসাথে জড়ো হয় বলে ভেতরে কংক্রিট কম প্রবেশের সম্ভাবনা থাকে। তাই পাইল শুয়ের কংক্রিটিং অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে।